ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা আক্রমণ করবে না ইরান। রাতে ভয়াবহ হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। Tonight will be our biggest bombing campaign and will do the most damage to the Iranian missile launchers, the factories that build the missiles. জ্বালানির মজুত নিয়ে শঙ্কায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। বাড়তি চাহিদায় অনেক পাম্পেই মিলছে না তেল। সীমা বেঁধে দেয়ায় বিপাকে দূরপাল্লার চালক। সকাল 7:30 লাগাইছি সিরিয়ালে। ফকিরা পুলিশ স্টেশন, ওইখানে গিয়ে আসলে খুব হয়রানির শিকার হয়েছে। দুটো স্টেশনে গেছে, তার তেল নাই তাই বলছে। এখন যাই দেয় তার উপরে আমরা নির্ভর করতে হবে। সরবরাহ অনেক আছে, কিন্তু পাবলিক যেভাবে তেল নিচ্ছে তার কারণেই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনপ্রত্যাশা পূরণে বিএনপির এমপিদের প্রশিক্ষণ, সংসদকে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বের করার প্রত্যয়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন। বিনা পরোয়ানায় গ্রেফতার, রিমান্ডে নির্মম নির্যাতন। বিএনপি চেয়ারম্যানের 20তম কারাবন্দী দিবস আজ। 17 বছরের নির্বাসন শেষে এখন দেশনেতা তারেক রহমান। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে সংকুচিত হবে শ্রমবাজার। দূরদর্শী পরিকল্পনার তাগিদ বিশ্লেষকের। আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলেও সহায়তা দেবে সরকার। খালের গলা টিপে মারছে ওয়াসাও। দখল দূষণে জলাবদ্ধতা ও মশার উপদ্রব। দখলদারদের শাস্তি নিশ্চিতের তাগিদ। অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনি ব্যবস্থা নেবে ঢাকা উত্তর সিটি। এবং ছুটির দিনে সকাল থেকেই জমজমাট ঈদ কেনাকাটা। রাজধানীর বিপণী বিতানে ক্রেতার ভিড়। প্রাধান্য পাচ্ছে আরামদায়ক পোশাক। দিনভর ভালো বিক্রির আশা। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আক্রমণ অব্যাহত রয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। সৌদি আরবের তেলের খনি লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইরান। এদিকে তেহরানের বিমানবন্দর সহ সরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। প্রতিবেশী দেশগুলো থেকে ইরানে হামলা না হলে পাল্টা আক্রমণ না চালানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে আজ রাতে ইরানে এ যাবৎকালের ভয়াবহ বোমা বর্ষণের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। শনিবার ভোরে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানিয়েছে আইডিএফ। হামলা অব্যাহত রয়েছে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতেও। তেল ক্ষেত্র ও বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। ইরাকের বাগদাদে সামরিক বিমানবন্দরেও ড্রোন হামলা হয়েছে। জর্ডানের আকাবা শহরের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে ইরান সেখানে পাল্টা আক্রমণ চালাবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। গত কয়েকদিন হামলা চালানোর জন্য ক্ষমা চেয়েছেন পেজেশকিয়ান। এদিকে ইরানের আক্রমণের জবাবে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের বিমানবন্দর মেহরাবাদে নতুন করে হামলা চালানো হয়েছে। তেহরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে চলছে বোমা বর্ষণ। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সেনাবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। তাদের নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস, তাদের নেতারাও নেই। নেতৃত্বের 2 ধাপ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন তারা 3য় স্তরের নেতৃত্বে নেমে এসেছে। তাদের বিমান বাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানে এ যাবৎকালের সর্ববৃহৎ মার্কিন অর্থমন্ত্রী। ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছে ওয়াশিংটন। আমাদের সবচেয়ে বড় বোমা অভিযান হবে এবং আমরা ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের ওপর সর্বাধিক ক্ষতি করার পরিকল্পনা করছি। তেল আবিব ওয়াশিংটনের যৌথ হামলায় তেহরানে বেড়েই চলেছে প্রাণহানি। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেন দেশ দুটি জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এদিকে লেবাননেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা।
রাইসা জান্নাত, সময় সংবাদ। জ্বালানির মজুত নিয়ে শঙ্কায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। বাড়তি চাহিদায় অনেক পাম্পেই মিলছে না তেল। সীমা বেঁধে দেওয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ অনেকে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সরবরাহে ঘাটতি নেই, আইন মেনেই নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দিচ্ছেন তারা। রাজধানীর বিজয় সরণি থেকে আসাদ গেট পর্যন্ত কয়েক কিলোমিটার লম্বা সারি। ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেল, পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংগ্রহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে সংকটের আশঙ্কায় জ্বালানি তেল বিক্রি সীমা বেঁধে দিয়েছে সরকার। জ্বালানি সংগ্রহের সময় চালক পাম্প কর্মীদের সঙ্গে হচ্ছে বাকবিতণ্ডাও। তবে আইন মেনেই নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দিচ্ছে পাম্পগুলো। যাই দেয় তার উপরে আমরা নির্ভর করতে হবে, কারণ প্রতিদিনে তো সবারই তো প্রয়োজন। রোদ্রের মধ্যে 1 ঘন্টা হয়েছে লাইন ধরে আসলাম। এদিকে বিক্রির সীমার কারণে দূরপাল্লার চালক যেমন চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না, তেমনি সরকারি হিসেবের জ্বালানি পেতেও সময় লাগছে কয়েক ঘন্টা। 2টা স্টেশনে গেছে, তার তেল নাই তাই বলছে। ফকিরা পুলিশ স্টেশন, ওইখানে গিয়ে আসলে খুব হয়রানির শিকার হয়েছে, আমাদের ঢুকতে দেয়নি। রাজধানীর শাহবাগ, পরিবাগ, তেজগাঁও ও নীলক্ষেত এলাকার ফিলিং স্টেশনগুলোতেও যানবাহনের ভিড়ে সংলগ্ন সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। গেছিলাম, ওখানে প্রচুর সিরিয়াল। আপনি ওই সিরিয়ালটা মনে করেন আপনার ওই জিও মাঝে যে ওই বন্ধু আসছে। এই লাইন হচ্ছে আপনার সেই সকাল 7টা থেকেই, মানুষ তারও আগ থেকে আসতেছে, কিন্তু লাইন কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না। এদিকে ঢাকার বাইরেও পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। কোনো পাম্পে সীমিত করা হয়েছে বিক্রি, আবার জ্বালানির সংকটে বন্ধ করা হয়েছে অনেক পাম্প। গভর্নমেন্টের এখানে অ্যাভেলেবেল তেল আছে, গাড়ির জাহাজও আসতেছে, ইনশাআল্লাহ আরো একটা জাহাজ আসতেছে, আরো 2টা আসতেছে। সব জায়গায় অ্যাভেলেবেল দিচ্ছে না, এখান থেকে দিচ্ছে 500 টাকা করে দিচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম, 7টা থেকে অপেক্ষা করে এতক্ষণ পেলাম, মোটামুটি 500 টাকা দিয়েছে। ওনারা তো বলছে ওনাদের স্টক শেষ, সারা রাত ওনারা তেল দিয়েছে, এখন সেটাও অবিশ্বাস করবো কিভাবে। একটা তেলের ব্যারেলগুলো তো 9000 লিটার করে তেল, 3 দিনে কি মানুষ কি সবগুলো পুরো ট্যাঙ্কি খালি করে ফেলছে? ওভারলোড করি মানুষে এতগুলো তেল পরিবহন নিচ্ছে, এটা বলার বাইরে। সংকটকে পুঁজি করে জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি জোরদার করেছে বিজেপি। দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত থাকায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীতে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি তোফাজ্জলের কাছে। তোফাজ্জল, রাজধানীতে তেলের পাম্পগুলোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে চালকরা তারা তেল নিচ্ছেন, এবং এই তেল নিতে গিয়ে তারা যখন চাহিদা মাফিক তেল পাচ্ছেন না, তখন তারা এই তেল নেওয়ার জন্য বিক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডার মধ্যে জড়াচ্ছেন। কারণ তারা বলছেন যে তাদের চাহিদা মাফিক তেল দেওয়ার জন্য, কিন্তু সরকারি যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ অনুযায়ী, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের একদিনে সর্বোচ্চ 2 লিটার অকটেন বা পেট্রোল, কার 10 লিটার, এসিডি বা জিপ মাইক্রোবাস প্রতিদিন 20 থেকে 25 লিটার, পিকআপ ও লোকাল বাস 70 থেকে 80 লিটার ডিজেল, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যানের ক্ষেত্রে 200 থেকে 220 লিটার ডিজেল দেওয়ার যে বিধান করা হয়েছে, সেই বিধানটি পেট্রোল পাম্পগুলো মেনে চলছে। কিন্তু চালকরা দেখা যায় কখনো এই বিধান মানতে চান না। তারা চান যে তাদের চাহিদা মাফিক তেল নিতে, কিন্তু অনেক সময় দেখা যায় যে দূরপাল্লার যে গাড়িগুলো, অনেক সময় যে ব্যক্তিগত গাড়ি আছে, কার আছে, তারা অনেক সময় ঢাকার বাইরে যেতে চান, সেক্ষেত্রে তাদের একটু বেশি প্রয়োজন হয়। তো সেই জিনিসটি তারা নিতে পারছেন না দেখেই আসলে মূলত বাকবিতণ্ডার ঘটনা আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে পেট্রোল পাম্পের কর্মীরা বা এখানকার যারা দায়িত্বে আছেন, তারাও সরকারের নির্দেশনা মানার জন্য কঠোর অবস্থান নিয়েছেন, যে কারণে কিছু বিক্ষিপ্ত ঘটনা তাদের সঙ্গে আমরা সকাল থেকে ঘটতে দেখেছি। এছাড়া কয়েক কিলোমিটার পর্যন্ত আমরা দেখেছি যে যানজট লেগে আছে। এই কারণে তো যানজট লেগে আছে, এবং এই যে যানজটের কারণে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমরা এখন সরাসরি চলে যাব বরিশালে আমাদের সহকর্মী অপূর্ব আলাদিনের কাছে। জ্বালানি তেলের সংকট তীব্র হচ্ছে বরিশালেও। শহরের বিভিন্ন তেলের পাম্প এই মুহূর্তে তারা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন পাম্পই। আমি শহরের সকাল থেকে বিভিন্ন পাম্পে ঘুরে এসেছি। এই মুহূর্তে রয়েছে শহরের কলেজ রোড এলাকায়। এখানে 2টি পাম্প পাশাপাশি, একটি পাম্পে এরই মধ্যে দেখুন অকটেন নেই, পেট্রোল নেই,
সেই না থাকার বার্তা জানিয়ে তারা ছোট ছোট এখানে কাগজ টাঙিয়ে দিয়েছে। এখানকার পাম্প মালিক তারা জানিয়েছেন যে গতকালকে রাত 12টা পর্যন্ত তারা তেল সরবরাহ করতে পেরেছে, তারপর গতকাল রাত 12টার পর থেকে তারা বন্ধ করে দিয়েছে। কবে নাগাদ তারা তেল এখানে দিতে পারবে সেটি তারা বলতে পারছেন না বলে জানিয়েছেন। এর পাশে আরও একটি পাম্প রয়েছে, সেই পাম্পে কিন্তু আমরা দেখছি যে তীব্র ভিড়, লাইন রয়েছে, মানুষের উপস্থিতি রয়েছে, তবে সেখানে এই মুহূর্তে পাম্প সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। তারা বলছেন যে মানুষের চাহিদার থেকে আরও বেশি তারা অনেক মানুষই জ্বালানি তেল সংগ্রহ করে নিচ্ছে। কেউ কেউ এই যে দুটি পাম্পের চিত্র একই, তারা বলছেন সরকার যে রেশন পর্যায়ে তারা আসলে পাম্প দেয়নি, তেল দেয়নি, তারা যে এসেছে ট্যাঙ্কি ভর্তি করেই, গাড়ির ট্যাঙ্কি ভর্তি করেই তেল নিয়ে গেছে। যার চাহিদা 10 লিটার সে নিয়েছে 30 লিটার, যার চাহিদা 30 লিটার সে নিয়েছে 60 লিটার। এই অভিযোগটা কিন্তু বা এই বার্তাটাই এখানকার মালিক পক্ষরাই, তেলের যে তেল পাম্পগুলোর যারা মালিক পক্ষ তারা নিজেরাই সেটি স্বীকার দিয়েছেন। সাধারণত এই সময় তারা প্রতিদিন 1500 লিটার অকটেন এখানে বিক্রি করে, সেখানে গতকালকে 3000 লিটার অকটেন তারা বিক্রি করেছে। স্বাভাবিকের থেকে অতিরিক্ত মজুত করার একটি প্রবণতা তারা হওয়ার কারণে এই যে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে তারা বলছেন। এখানকার তেলের পাম্প মালিকরা তারা বলছেন যে যতটা বৈশ্বিক কারণ তার থেকেও বেশি কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন সাধারণ মানুষের অতিরিক্ত চাহিদা। কেউ কেউ মজুত করছে তেলের পাম্পের মালিকদের সাথে এসে, কেউ কেউ দুর্ব্যবহার করছে, এই অভিযোগটা যেমনি পাচ্ছি। আবার ক্রেতাদের পক্ষ থেকে তারা বলছে যে তেল মালিক পক্ষরা, তেল পাম্পের মালিক পক্ষরাই মজুত করার ফলে তারা তেল পাচ্ছে না। এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বাকবিতণ্ডা, হাতাহাতির ঘটনাও কিন্তু আমরা অভিযোগগুলো পাচ্ছি। তো বরিশাল শহরে কলেজ রোড এলাকা থেকে আমার কাছে দুপুর পর্যন্ত সবশেষ এতটুকু খবর ছিল। বরিশাল, তার আগে রাজধানীর পেট্রোল পাম্প থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন জ্বালানি খাতের যে অস্থিরতা তৈরি হয়েছে তার খবর। এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবীর রুপল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত। আমাদের সহকর্মীরা যেমনটা দেখাচ্ছিলেন এবং আমরা যেমনটা দেখছি গতকাল থেকে পর্যন্ত, যে জ্বালানি খাতে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, জ্বালানি মজুত সংখ্যা নিয়ে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন থেকে শুরু করে আরও অনেকেই অনেক ধরনের অভিযোগ করছেন। আমরা দেখছি মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থা আরও যদি ঘনীভূত হয় সেক্ষেত্রে এটির প্রভাব বা এটি সামাল দেওয়ার জন্য কি কি পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের? মামুন, সেটা হচ্ছে যে কোনো একটি সংকটের মধ্যে আসলেই বা সংকটের আশঙ্কা থাকলেই তখন মানুষজন যেন উন্মাদ হয়ে যায়। মানে এটি বাংলাদেশের মনে হয় একটি ট্র্যাডিশন হয়ে গেছে। আপনি মনে করতে পারবেন যে এর আগে লবণ নিয়ে একটি হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সবাই হুড়মুড় করে বাড়িতে লবণ নিয়ে গিয়েছিল। এবং আবার এখন তেলের সংকট হয়েছে, এখন পর্যন্ত তেলের সংকট হয়নি, আসলে কৃত্রিমভাবেই মনে হচ্ছে যে সংকট করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং এখন পর্যন্ত আমাদের দেশে পর্যাপ্ত মজুত আছে এবং আমি যতদূর জানি যে 3 সপ্তাহ পর্যন্ত চলার মতো যথেষ্ট মজুত এখনও পর্যন্ত আছে। এবং পাইপলাইনেও যে তেলগুলো আছে সেই তেলগুলোও কিন্তু এখনও পর্যন্ত পাম্পে আসার প্রক্রিয়াধীন আছে। তো সেই অবস্থায় মানুষজন যেভাবে হুড়মুড় করে তেল নিচ্ছে অথবা আবার যেভাবে করে দাম নির্ধারণ করতে বাধ্য হয়েছে সরকার, গতকালকে বিপিসি তেলের দামের তো না, পরিমাণ নির্ধারণ করে দিয়েছে এবং সেই পরিমাণ মতো তেল অনেক জায়গায় পাচ্ছেন না। আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে তেলের পাম্প বন্ধও করে দিচ্ছেন। আমরা একটু দেখে আসি যে এই মুহূর্তের কিছু পরিস্থিতি নিয়ে, যে যুদ্ধের দামামা অস্থির জ্বালানি যে খাতটি, সেই জ্বালানি খাতের এই মুহূর্তের যে অবস্থা সেটি হচ্ছে গিয়ে সীমা বেঁধে দিয়েছে সরকার। হ্যাঁ, এখন সীমা যে বেঁধে দিয়েছে সেই তার মধ্যেও আবার আমি আজকে আমার একটি অভিজ্ঞতা আছে, সেটা কিছুক্ষণ আগেই আমি একটি জ্বালানি পাম্পে পেট্রোল পাম্পে তেল আনতে গিয়েছিলাম। মোটরসাইকেলের তেল যেখানে 2 লিটার নির্ধারণ করে দেওয়া আছে, আমাকে সেখানে 100 টাকার তেল নিতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ যে তেলটি দেওয়ার কথা সরকার নির্ধারিত, সেই বিপিসি নির্ধারিত বরাদ্দও কিন্তু পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও। এবং আবার কোথাও কোথাও বরাদ্দ দেওয়ার ফলেও মানুষের আরও বেশি চাহিদা, তার কারণে সেখানে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। আবার কেউ কেউ অভিযোগ করছে যে পেট্রোল পাম্পের যে মালিকরা আছেন তারা নিজেরাই মজুদের সঙ্গে জড়িত। অর্থাৎ সরকারকে এখন সতর্ক হওয়ার কিন্তু সময় এসেছে।
তা আমি দেখতে চাচ্ছি যে আসলে সরকার যে বিপিসি যেটি নির্ধারণ করে দিয়েছিল যে আপনি দেখতে পাচ্ছেন যে 2 লিটার মোটরসাইকেলের জন্য, প্রাইভেট কারের জন্য 10 লিটার এবং জিপ বা মাইক্রোবাসের জন্য 20 থেকে 25 লিটার, পিক আপ বা লোকাল বাসের জন্য 70 থেকে 80 লিটার এবং দূরপাল্লার কাভার্ড ভ্যান বা বড় বাসের জন্য 200 থেকে 220 লিটার এরকম একটি নির্ধারণ করে দেওয়া আছে। কিন্তু তারপরও যারা ভাড়ায় চালিত এবং দূরপাল্লার যাত্রী বাস চালান বা অন্যান্য যানবাহন চালান তাদের কিন্তু বলছেন যে এই নির্ধারিত পরিমাণের মধ্যে তারা চলতে পারছেন না। তার মানে রূপল, বিপিসি বলছে যে আমাদের দেশে পর্যাপ্ত মজুদ আছে এবং অনেকগুলোর এলসিও সম্পন্ন হয়ে গেছে, যেগুলো পাইপলাইনে আছে, যেগুলো বাংলাদেশে পৌঁছাবে এবং এখানে আসলে এই চলতি মাসে ঘাটতির কোনো সম্ভাবনা নেই এবং আগামী মাসের ব্যবস্থাও সরকার সঠিক পরিকল্পনার দিকে এগোচ্ছে। তো এমন অবস্থায় এই যে অস্থিরতা তৈরি হলো, এটি কি শুধুমাত্র যারা মজুদ করছে তাদের জন্য? মামুন, যারা মজুত করছে তাদের জন্যই তো এই ক্রাইসিস। দেখা যাচ্ছে যে আপনার 2 লিটার দরকার এই মুহূর্তে, আপনি স্বাভাবিক থাকলে 2 লিটার কিনতেন, আপনি দেখা যাচ্ছে এরকম অভিযোগ আমরা পেয়েছি যে যারা মোটরসাইকেল বা গাড়িতে তেল নিয়ে তারা বাসায় গিয়ে মজুত করে আবার পেট্রোল পাম্পে আসছে, যার ফলে একটি কৃত্রিম সংকট তৈরি কিন্তু হয়েই যাচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এর একটি প্রভাব কিন্তু সেচে পড়ছে এবং আপনি জানেন যে এখন ইরির মৌসুমে এবং ইরির মৌসুমে ডিজেলের একটি বড় চাহিদা আছে এবং সেটি সেচে ব্যবহার করা হয় এবং কৃষিতে যদি এই সরবরাহটা স্বাভাবিক রাখা না যায় তাহলে আগামীতে আমাদের যে ফসলটি উঠবে সেই ইরির উৎপাদনে একটা বড় রকমের সংখ্যা তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু করা যাচ্ছে। তো এরকম একটি পরিস্থিতির মধ্যে থেকেই চলছে। তবে আমি বলতে চাই যে মানুষজন অন্যান্য পণ্যের ক্ষেত্রে যেরকমভাবে প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে এবং সেটি যাতে সামাল দেওয়া যায় এবং সরকার যাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। সংসদে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি সরকার। গুলশানে দলীয় এমপিদের কর্মশালায় এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা পূরণে দেয়া হচ্ছে প্রশিক্ষণ, আর প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। ত্রয়োদশ সংসদে বিজয়ী 296 সংসদ সদস্যের মধ্যে 219 জনই নতুন। আর বিএনপি থেকে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন 146 এমপি। সংসদের কার্যপ্রণালী ও বিধিবিধান সম্পর্কে ধারণা দিতে 2 দিনের কর্মশালার শেষ দিনে অংশ নেয় ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের এমপিরা। সকল মাননীয় সংসদ সদস্য প্রশিক্ষণের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় বিএনপি সরকার। ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এই রকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই চেষ্টা করছি। বিএনপি একটি কার্যকর সংসদ উপহার দিতে চায় উল্লেখ করে নতুন এমপিরা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। আর তথ্যমন্ত্রী জানান, রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সব প্রস্তুতি সম্পন্ন। আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন, এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিকেলে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সংসদ সদস্যদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শেষ হবে বিএনপির বিশেষ এই কর্মশালা। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন ইমরুল আহসান, সরাসরি যাচ্ছি তার কাছে। গুলশান কার্যালয়ে যে 2 দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করা হয়েছিল বিএনপির এমপিদের জন্য, সেটির শেষ সেশন অর্থাৎ চতুর্থ সেশন কিছুক্ষণের মধ্যে শুরু হবে, বেলা 2:30টায় সেটি শুরু হবে এবং এই সেশনের মধ্য দিয়েই মূলত বিএনপির যে 2 দিনের কর্মশালা নতুন এমপিদের জন্য 146 জন এমপি বিএনপির নতুন মুখ যারা প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, তাদের মধ্যে এমপিও রয়েছে, মন্ত্রীও রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন। তারা মূলত
যে অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান যারা রয়েছেন তারা এই সেশনগুলোতে ক্লাস নিয়েছেন। গতকাল উদ্বোধনী সেশনে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ নেতা। এরপরের সেশনগুলোতে আসলে অভিজ্ঞ যারা রয়েছেন বা সিনিয়র মন্ত্রীরা যারা রয়েছেন তারা এখানে সেশনটি নিয়েছেন। আজকে সকালে দ্বিতীয় দিনের যে কর্মশালা সেটি উদ্বোধন করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার মন্ত্রী। এছাড়া হাফিজউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ যারা সিনিয়র সদস্যরা রয়েছেন বিএনপির এই ক্যাবিনেটে, তারা বহুবার সংসদে গিয়েছেন মূলত যে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য, অর্থাৎ নতুন সংসদের কার্য প্রণালীবিধি কী ধরনের হবে এবং বিধিবিধান কি সেই সম্পর্কে যেহেতু নতুন এমপিদের আইডিয়া নেই, সেই আইডিয়াটি রপ্ত করানোর জন্য আসলে একটি ইন্টারঅ্যাক্টিভ এই কর্মশালাটির আয়োজন করেছে বিএনপি, যাতে করে নতুন এমপিরা যে সংসদকে সচল রাখার জন্য এবং প্রাণবন্ত করে তোলার জন্য তাদের যে একটি ভূমিকা, সেই ভূমিকাটি তারা রাখতে পারেন। এবং নতুন এমপিরা কয়েকজনের সাথে আমরা কথা বলেছি এবং তারা প্রত্যাশা করছেন যে তারা যদিও নতুন, তারপরেও তারা এই সংসদকে প্রাণবন্ত করার জন্য এই যে 2 দিনের সেশন হলো সেটিতে তারা উপকৃত হয়েছেন। এতক্ষণ সরাসরি ছিলাম বিএনপির গুলশান কার্যালয়ে। যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস আজ। রাজনৈতিক নানা অস্থিরতায় 2007 সালের এই দিনে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল সেনা সমর্থিত 1-11 সরকার। 1.5 বছর কারাবন্দী থাকা অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন তারেক রহমান। সেই দিনগুলোর কথা জানাচ্ছেন আহমেদ সালেহিন। উত্তাল জনসমুদ্রে মহানায়কের আগমন ঘিরে দেশব্যাপী উন্মাদনায় ভেসেছিল সেদিন। কোটি মানুষের ভালোবাসায় বিশ্ব জেনেছিল 56,000 বর্গমাইলের নতুন কাণ্ডারি এসেছেন লাল সবুজের বাংলাদেশে। দুচোখ ভরা স্বপ্ন আর দেশ পুনর্গঠনের নতুন পরিকল্পনা নিয়ে এক নাবিকের এমন উপস্থিতি জানান দিয়েছিল বদলে যাচ্ছে বাংলাদেশ। তবে যাকে ঘিরে এত আলোচনা, জিয়া পরিবারের সন্তান সেই তারেক রহমানের পেছনের 17 বছরের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসানে তার দল, সমর্থক ও অনুসারীরা স্বস্তি পেলেও বিভীষিকাময় দিনগুলো পাড়ি দিতে হয়েছে পুরো জিয়া পরিবারকেই। 2007 সাল রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার মধ্য দিয়ে 11ই জানুয়ারি ক্ষমতায় আসে সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সে বছরের 7ই মার্চ ভোররাতে আলোচিত 1-11 সরকার বিনা ওয়ারেন্টে ঢাকার মইনুল রোডের বাসভবন থেকে আটক করে তারেক রহমানকে। দেশি বিদেশি ষড়যন্ত্রে রাজনীতি থেকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে দেয়া হয় একে একে 13টি মামলা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে নেওয়া হয় ডিটেনশনে। 6 দফায় 13 দিনের রিমান্ডে নিয়ে করা হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। দেশ ও রাজনীতি ছাড়ার চাপ দেওয়া হয় তাকে। 2007 সালের 28শে নভেম্বর আদালতের কাঠগড়ায় তারেক রহমান নিজেই তার উপর নির্যাতনের বর্ণনা দেন। বারবার রিমান্ডের নামে নির্যাতনের এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে 2008 সালের 31শে জানুয়ারি পিজি হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের দেয়া মেডিকেল রিপোর্টে বলা হয় নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে কয়েকটি হাড়, কমেছে মেরুদণ্ডের 33টি হাড়ের দূরত্ব। চোখ ও হৃদযন্ত্রের নানা সমস্যার কথা উল্লেখ করা হয় সেই রিপোর্টে। স্বাস্থ্যের অবনতি হতে থাকলে রাজপথে আন্দোলনের চাপে 1-11 সরকার মুক্তি দিতে বাধ্য হয় তারেক রহমানকে। 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে। নির্বাসিত জীবনের শুরু থেকে শেষ অবধি যুক্তরাজ্যেই থাকতে হয় তাকে। 1-11 সেনা সমর্থিত সরকার চলে গেলেও পরবর্তী 15.5 বছর আওয়ামী লীগ শাসনামলে আর দেশে ফেরা হয়নি তারেক রহমানের। এমনকি 80-র অধিক মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে। আদালতকে ব্যবহার করে তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনার সরকার। এর মাঝেই হারাতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। ষড়যন্ত্রমূলক মামলায় 2018 সালে বন্দী করা হয় মা বেগম খালেদা জিয়াকে। বন্দী অবস্থায় নানা রোগে আক্রান্ত হন বেগম জিয়া। তাকে বঞ্চিত করা হয় উন্নত চিকিৎসা থেকে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন নিয়ে 2025-এর শেষে দেশে প্রত্যাবর্তন করেন জিয়া পরিবার ও বিএনপির কাণ্ডারি তারেক রহমান। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে দেশি বিদেশি ষড়যন্ত্রে যাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছিল তার প্রতিপক্ষরা, সেই তারেক রহমান জীবন যুদ্ধে সংগ্রাম করে নির্বাসিত জীবন থেকে উঠে আসেন ক্ষমতার শীর্ষবিন্দুতে।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক ৭ মার্চ আজ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। 1971 সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে জনসমুদ্রে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ঐতিহাসিক এ ভাষণ পরবর্তী স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্রে রূপ নেয়। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে 2017 সালের 30 অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। দুপুরের সময় আরও থাকছে। শিশু প্রহরে চলছে জমজমাট পাপেট শো। গল্প বলার আসরে উচ্ছ্বসিত শিশুরা, খুদে পাঠকদের পদচারণায় মুখর ছুটির দিনের অমর একুশে বইমেলা। অবৈধ খাল দখলদার ও আশ্রয় প্রশ্রয়দাতাদের কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার দ্রুতই ই-হেলথ কার্ড চালু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এদিকে ঈদকে কেন্দ্র করে অবৈধ মজুত বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রীরা। বিএনপি সরকার গঠনের 2 সপ্তাহের মধ্যেই সরেজমিনে মাঠ পর্যায়ে তদারকিতে যাচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সমস্যা ও সমাধানে নিচ্ছেন নানা পরামর্শ। শনিবার সকালে রাজধানীর মান্ডায় শাপলা সিটিতে খাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অবৈধ দখলদারদের দেন কড়া হুঁশিয়ারি। দখলদারদেরকেও আশ্রয় প্রশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। অবৈধ দখলদার তারা তো দখলদার, সুতরাং দখলদারদেরকে উচ্ছেদ করা এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। এই ব্যাপারে আমরা তো সরকারও এই ব্যাপারে সচেতন, আমরাও এই ব্যাপারে সচেতন এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে কেউ আশ্রয় প্রশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে। সুতরাং দখলদারদের কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই কারণ। রাজধানীর স্টেডিয়াম মিলনায়তনে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পিপিআরসি আয়োজিত সংলাপে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মুহিত। বলেন, সরকার ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু করেছে। প্রাইমারি স্বাস্থ্যসেবা আরও সার্বজনীন করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। দালালদের দৌরাত্ম বন্ধ ও চিকিৎসকদের অফিস নিশ্চিত করাও সরকারের লক্ষ্য। মানুষের হাসপাতালে যাওয়া নিয়ে বা চিকিৎসা নিয়ে মূল সমস্যা 2-3টা, যেটা আমারও সমস্যা, আপনাদেরও হবে। ওখানে গেলে আমাদের যারা থাকার কথা তাদেরকে রোগীরা পান না। এদিকে নিজ নির্বাচনী এলাকায় বাজার তদারকিতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে সরকার। আমরা এটাই নিশ্চিত করতে এসেছি যে সরবরাহ ঠিক আছে কিনা, বাজার স্থিতিশীল আছে কিনা। আসন্ন এই রোজার মাসে আসন্ন ঈদকে কেন্দ্র করে আমাদের এই মশলার আড়ত এবং এই পাইকারি বাজার, সেখান থেকে সরবরাহ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং কেউ কি অবৈধভাবে কোনো মজুতদারি করে অতি মুনাফা লাভের চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো মনিটরিং করার জন্য আমরা ওনাদের সাথে এসেছি। এছাড়া গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে দেয়া ধর্মীয় স্থাপনা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। রাজধানীর মহাখালীর শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের নাট্যমন্দির সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকার 2 সিটির প্রশাসক। মসজিদ মন্দির সহ সব ধর্মীয় স্থাপনার উন্নয়নে প্রশাসন কাজ করবে জানিয়ে প্রশাসকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই আসনে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে সরকারের সমালোচনা করার আহ্বানও জানান নেতারা। ভোটের আগেই মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয় পেয়ে সরকার গড়তেই এবার ওয়াদা রক্ষার নজির স্থাপন হলো ঢাকায়। রাজধানীর মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সংস্কার কাজ উদ্বোধন করতে এক মঞ্চে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। আগের মন্দিরের পাশাপাশি হবে নতুন নাট মন্দির ও ভিত্তিপ্রস্তর দেওয়া হয় সংস্কার কাজের। এবং তিনি বাংলাদেশের উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ধর্মীয় উপাসনালয়গুলোর সমস্যা সমাধান করতে সরকার ও প্রশাসন আন্তরিক। আমি একা মশামারি ঠিক করতে পারবো না, আমি একা দুর্গন্ধ মুক্ত করতে পারবো না, আমি একা বর্জ্য ব্যবস্থাকে সঠিক করতে পারবো না। আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। যারা আমার স্থানীয় নেতৃবৃন্দ আছে
তাদেরও কিছুটা দায়িত্ব আছে। প্রধানমন্ত্রী যেমন ঢাকা উত্তর দক্ষিণ সহ ক্লিন এবং গ্রিন দেখতে চায়, সেই জিনিসটাকে আমরা এখান থেকে শুরু করতে পারি। এ সময় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের জন্য ভোট চান, প্রতিশ্রুতি দেন আরও কাজ বাস্তবায়ন করার। আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, কারণ আপনারা যদি আস্থা রেখে আমাদেরকে ভোট দেন তাহলে মেয়র হওয়ার পর আরও বেশি কাজ করতে পারবো। অনেকে চায় না বাংলাদেশটা ভালো থাকুক, এই জন্য দেখবেন এইটা নিয়ে আন্দাজে একটা শুরু করে। কিছু কিছু আছে লোক এখন থেকে খোঁচাইতেছে কিভাবে আমার দেশটাকে অস্থির করা যায়। তাদের পাল্লায় কি পা দেয়া যাবে? পা দেয়া যাবে। পর্যায়ক্রমে ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি, এমন প্রত্যাশার কথাও জানান দুই প্রশাসক। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রথমে দেয়া হবে নোটিশ, তাতে কাজ না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা, এমনটাই বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা ও মশার উপদ্রবের অন্যতম কারণ হিসেবে খালের দূষণ দখলকে চিহ্নিত করে এবার জোরে সোরে মাঠে নামছে উত্তর সিটি। বুলবুল রেজার রিপোর্ট। মিরপুর এলাকার 22টি খাল, প্যারিস খাল, সাংবাদিক কলোনি খাল মিলেছে 60 ফিট খালের সঙ্গে। পাখির চোখে দেখলে এগুলোকে এখন আর কোনোভাবেই খাল বলে চিহ্নিত করা যায় না। দূষণার দখলে প্রতিটি খাল পরিণত হয়েছে নালায়। এসব এলাকা পুরোটাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায়। আমরা ছোটবেলাতে শুনে আইছি এই খালটা 30 ফিট, খাল তো ড্রেন হয়ে গেছে সামনে দা, ওই সামনে গেলে 6 ফিটও নাই খাল। ড্রেনের সাথে যাদের পারে তারাই হয়তো আরো বৃদ্ধি করে এটা দখলের চেষ্টা করতেছে। প্যারিস খালের এক পাশে গড়ে উঠেছে বস্তি, আরেক পাশে শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট সহ বহুতল ভবন। বেসরকারি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান তো আছেই, সেই সঙ্গে ওয়াসা দখল করেছে খালের একাংশ। শুধু আধা ঘন্টা যদি বৃষ্টি হয়, যে খালগুলো আছে সব জায়গার তলায় যায়, তলায় এবং উপরে রোডের মধ্যে উপচে পড়ে পানি হওয়ার পরে মানুষ কিন্তু পানিতে ভাসে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে করা হবে, যাতে ভবিষ্যতে এই উদ্ধারকৃত জমি এবং খালগুলো আবার পুনরায় দখল না হয়ে যায়। এটা একটা চ্যালেঞ্জ। এলাকার লোকজন বলছেন জলাবদ্ধতা তাদের প্রধান সমস্যা, আর সেজন্য দায়ী করছেন খালগুলোর দখল আর দূষণকে। এই খালের যে ময়লাগুলো সব আসে, ময়লাগুলো কি করে এখান থেকে উঠায় আবার পাড়ে রাখলে কি হয়, আধা ঘন্টা পরে আবার খালে পানিগুলো পড়ে যায়। এই খালটা একবার হয় নাই সরকারের পক্ষ থেকে, না হওয়ার কারণেই এই জলাবদ্ধতা। খালটা শুরু হয়ে গেছে, একবারে ওনারা দখল করে ফেলছে। এই কারণে এই ময়লাগুলো আস্তে আস্তে ওই হ্যাভেন্সির পিছনে গিয়ে জমে, আস্তে আস্তে সব ময়লা এই আপনার পুরো খাল এই পাশটা জ্যাম হয়ে যায় আর কি। এটি রাজধানীর মিরপুরের প্যারিস খাল। এই খালের দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা এবং বস্তি। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা এই খালেই তাদের ময়লা আবর্জনা ফেলে থাকেন। যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের দাবি, এই এক সপ্তাহ না যেতেই আবারও এই খালের যে প্রবাহ রয়েছে অর্থাৎ পানির প্রবাহ সেটি বন্ধ হয়ে যাবে এই ময়লা আবর্জনার কারণে। প্রশ্ন হচ্ছে তাহলে এর সমাধান কি? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বলছেন সমাধান আছে, যে কোনো মূল্যে উদ্ধার করা হবে খাল, ফিরিয়ে আনা হবে স্বাভাবিক পানি প্রবাহ। আমরা আশা করি তাদেরকে একটা ব্যবস্থা করার মাধ্যমে আমরা উচ্ছেদটা করতে চাই, কারণ মানবিক কারণে এই কাজটা আমাদেরকে করতেই হবে। তারা দীর্ঘদিন তাদের হয়তো বাসস্থান নেই, কিংবা যারা বাসস্থান আছে এলাকায় তাদের থাকার মতো বাসস্থান আছে, তারপরও অবৈধ স্থাপনা যারা তৈরি করেছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা হবে। দখলদার চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। এই চক্রের সাথে রাজনীতিবিদ কারা জড়িত ছিল, কারা সমাজে প্রভাবশালী ছিলেন, কারা পুলিশ, কারা ডিসি, কারা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কারা সিটি কর্পোরেশন রাজুকের কর্মকর্তা আছেন, এই পুরো চক্রটাকে চিহ্নিত করা দরকার। এর আগেও একাধিকবার খালের দুপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সুবিধামতো সময়ে দখলদাররা আবারও ফিরে আসে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে হারালো 2-1 গোলে। FA কাপে উভসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল। নতুন বইয়ের ঘ্রাণ আর লেখক পাঠকের মিলন মেলায় মুখর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। ছুটির দিনে অমর একুশে বইমেলায় শিশু প্রহরের অন্যতম আকর্ষণ পাপেট শোতে শিশুদের কলকাকুলিতে মুখর হয়ে ওঠে বইমেলা।
অমর ২১ বইমেলায় শিশুদের আগ্রহের কেন্দ্রে থাকে শিশু প্রহর। সাপ্তাহিক ছুটির দিন শনিবার বেলা ১১টায় মেলার গেট খুলে দেওয়া হয়, আর প্রথম দিকেই শুরু হয় শিশু প্রহর। শিশুদের সবচেয়ে আগ্রহের আয়োজন পাপেট শো, গল্পের আসরে বাবা মায়ের হাত ধরে আসা ছোট ছোট সোনামণিদের কলকাকলিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। আমার সিম্পল পাপেট শো দেখতে ভালো লাগে। সুন্দর সুন্দর বই কিনতে এসেছিলাম, এখানে বই খুঁজতে এসেছি। প্রত্যেক বছর ওয়েট করি বইমেলার জন্য, তো প্রত্যেক বছর আমি হরর অনেক বেশি কিনি। বাচ্চাদের নিয়ে আসছি বইমেলার এই সিসিমপুর এটা দেখার জন্য। নির্বাচন ও রমজানের ভিন্ন বাস্তবতায় এবার বইমেলা শুরু হওয়ায় পাঠক সমাগম কম হওয়ার শঙ্কা কাটছেই না লেখক ও প্রকাশকদের। অন্যান্য বছরের তুলনায় এবার পাঠক অনেকটাই কম। গতকালকে একটু হ্রাস হয়েছিল, বাট আজকে খুব একটা সাড়া পাচ্ছি না। লেখকরা বলছেন বিজ্ঞান ও সায়েন্স ফিকশনের বইয়ের চেয়ে রহস্যের উপন্যাসের প্রতি ঝোঁক বেশি বর্তমান প্রজন্মের। এই সায়েন্স ফিকশন বিষয়ে কিন্তু একটা আলাদা পাঠক শ্রেণী আছে। আমার এই পর্যন্ত 15টা বই আছে, তো এর মধ্যে 9টা সায়েন্স ফিকশন। পাঠকরা সাধারণত গল্প, উপন্যাস এ ধরনের বই পছন্দ করে। মেলা প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে সকাল থেকে জমজমাট ঈদ কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আছেন অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে রাজধানীবাসীর ঈদ কেনাকাটা। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে অনেকেই আসছেন ঈদের যে কাঙ্ক্ষিত কেনাকাটা সেগুলো করতে। আর সকাল থেকেই ভিড় ছিল বিপণী বিতানগুলোতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় কিন্তু আরও বেড়েছে, আর বিকেলের দিকে কিংবা ইফতারের পর ক্রেতার সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। এই মুহূর্তে আমি আছি রাজধানীর বসুন্ধরা শপিং মলের জুতার দোকানগুলোতে। ঈদের নতুন পোশাক কেনার পরপরই কিন্তু একজোড়া নতুন জুতা প্রয়োজন হয়। এ কারণে যাদের নতুন জামা কেনা শেষ তারা কিন্তু এসে ভিড় করছেন জুতার দোকানগুলোতে। পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু এসেছেন নিজেদের যে পছন্দের জুতা সেটি দেখে শুনে বেছে নিতে। ঈদের নতুন জামার সাথে কোনটা বেশি ভালো লাগবে সেটি কিন্তু তারা পরে দেখে বুঝে বুঝে তারপরে নিচ্ছেন। জুতার ক্ষেত্রে আমরা সবাই কিন্তু আরামকে একটু বেশি প্রাধান্য দেই। এখানেও কিন্তু তার ব্যতিক্রম না। ফ্যাশন ট্রেন্ড যেরকম ফলো করছেন সবাই, তেমনই কিন্তু আরামের বিষয়টিও তারা খেয়াল রাখছেন। যেমন মেয়েরা ড্রেসের সাথে মিলিয়ে যেরকম হাই হিল কিনছেন, তেমনই কিন্তু একজোড়া ফ্ল্যাট স্যান্ডেলের দিকেও কিন্তু তাদের নজর রয়েছে, যে একজোড়া ফ্ল্যাট স্যান্ডেলও কিন্তু সাথে কিনছেন। ছেলেদের বেড়াতেও কিন্তু তাই, পাঞ্জাবির সঙ্গে যেরকম একরকম কিনছেন, লোফার ধরনের, হাফ লোফার ধরনের কিনছেন, তেমনি হাঁটাহাঁটিতে যাতে সুবিধা হয় সে কারণে কিন্তু তারা একটু শু ধরনের, কেটস ধরনের জুতাও কিনছেন। আর ছোটদের কথা যদি বলি, তারা কিন্তু এসে এখানে নিজেরা পছন্দ করে জুতো কিনতে পারছে বলে তাদের মধ্যে কিন্তু একটা আলাদা বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর ঈদ কেনাকাটার সর্বশেষ খবরাখবর। ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে শ্রমবাজার সংকুচিত হওয়ার সঙ্গে বাড়তে পারে বেকারত্ব। এর অভিঘাত রিজার্ভ ছাড়িয়ে পড়বে সামাজিক নিরাপত্তা খাতে। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি সরকারের দূরদর্শী পরিকল্পনার দরকার, যা আর্থসামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে পারবে বলে মনে করেন বিশ্লেষকরা। সিলিয়া সুলতানার রিপোর্ট। ৫,০০০ কিলোমিটার পাড়ি দিতে পেছনে রেখে গেছেন মা, বাবা, পরিবার, বন্ধু, স্বজন। পরিচিত সব উৎসব, আবেগ আর সন্তানের প্রথম স্কুলে যাওয়ার সাথে থাকার মতো দারুণ সব অনুভূতির বিনিময়ে এক টুকরো নিরাপদ ভবিষ্যতের আশায় বিদেশে পাড়ি দেয়া, সাথে একাকিত্বের মানসিক চাপ। কাগজের কোনো অঙ্কে তুলনাতীত নীরবেই ভাষার নাম সোশ্যাল কস্ট বা ব্যক্তির সামাজিক ক্ষতি। দেশের থেকে আসছি 3 মাস হয়েছে, এখন যদি বাংলাদেশে পাঠায় দেয় তাহলে কিছু নাই যে মনে না দেশে যায় কিছু করম। দেশে ফিরলে ঋণের বোঝা, আর না ফিরলে নিরাপত্তাহীনতা। এমন অবস্থায় আছে 45 লাখ বাংলাদেশি। কারিগরে বেতন দেবো, দোকানে ভাড়া দেবো, এই ভাড়ার টাকা দিতে আমাদের হিমশিম খেয়ে যাইতে হইতেছে। করোনার সময় আমাদের অনেক বন্ধু বান্ধব ভালো জব করতেন, কিন্তু ওখান থেকে যখন ছাঁটাই করা হয়েছিল তখন পুনরায় ওনারা ওইখানে জব করতে পারেন নাই। বৈশ্বিক যুদ্ধে দেশগুলোর অর্থনীতির বিনিয়োগ স্থবির করবে, রাষ্ট্রগুলোর বিনিয়োগ বাড়বে নিষ্ফলা যুদ্ধে, যার
অভিঘাত শুধু কোনো প্রবাসীর রুটি রুজিতে নয়, বাংলাদেশের প্রান্তিকের কোনো পরিবারকে নিঃশেষ করা থেকে রাষ্ট্রের রিজার্ভের মূল স্তম্ভ নাড়িয়ে দিতে যথেষ্ট। অর্থনৈতিক যে দুরবস্থার সম্মুখীন হবেন, তার যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের সেটা বিঘ্ন হতে পারে, আত্মীয় স্বজন বা ডিপেন্ডেন্ট যারা তার আয়ের উপরে চিকিৎসা নিচ্ছিলেন তারাও কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হবেন। তার চেয়ে একটা সামাজিক অস্থিরতাও সৃষ্টি হতে পারে। আঘাত সবচেয়ে বেশি আসবে দেশগুলোর তৃতীয় শ্রেণীর কর্মজীবী শ্রমিক ও প্রবাসী শ্রম আয় নির্ভর দেশগুলোর উপর। ফলে ব্যয়করণের বাইরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভূরাজনীতি। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, ওনারা আর রেমিটেন্স পাঠাতে পারছেন না। 2 নম্বর, তারা যখন দেশে ফেরত আসবেন 10 লাখ, 20 লাখ, 50 লাখ যে অ্যামাউন্টই হোক, তাদের জন্য রাষ্ট্রকে আবার অন্ন বস্ত্র বাসস্থানের যোগান দিতে হবে। তাদের জন্য চাল ডাল তেল নুন লাগবে, তাদের জন্য বিদ্যুৎ পানি গ্যাসও লাগবে। অতএব অবশ্যই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নেগেটিভ ইমপ্যাক্ট। মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত বাতিল হয়েছে 286টি ফ্লাইট। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ফ্লাইট বাতিলের কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলেও সহায়তা দেবে সরকার। সকালে সিলেটে মন্ত্রী আরও জানান, প্রবাসীদের সহায়তায় খোলা হয়েছে হটলাইন। অনেকের ভিসা মেয়াদ শেষ হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে আমরা হটলাইন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের এখানে বলা হয়েছে যে যারা বিশেষ করে ভিসা মেয়াদ শেষ হয়ে যায় বা এই ধরনের ফ্লাইট ক্যান্সেলের কারণে যদি অন্য কোনো প্রবলেম হয় সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ। এফএ কাপের খবর, কোয়ার্টার ফাইনালে উঠে গেল লিভারপুল। পঞ্চম রাউন্ডের ম্যাচে উইলভারহ্যাম্পটনকে 3-1 গোলে হারালো অলরেড। মলিনেক্স স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ, কিন্তু বিরতি থেকে ফিরেই ডেডলক ভাঙে লিভারপুল। 51 মিনিটে স্কোর শিটে নাম লেখান রবার্টসন। গোল হজম করে কিছু বুঝে ওঠার আগেই আবারও দৃশ্যপটে অলরেড, এবার গোল করেন মোহাম্মদ সালাহ। 2 গোল খেয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় উলভস। 74 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন কার্টিস জোন্স। পরে অতিরিক্ত সময়ে উলভসের হয়ে স্কোর করেন হোয়াংচি হিচান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা আক্রমণ করবে না ইরান। রাতে ভয়াবহ হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। সকাল 7:30 লাগাইছি সিরিয়ালে। 2টা স্টেশনে গেছে, তার তেল নাই তাই বলছে। এখন যাই দেয় তার উপরে আমরা নির্ভর করতে হবে। জ্বালানির মজুত নিয়ে শঙ্কায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। বাড়তি চাহিদায় অনেক পাম্পেই মিলছে না তেল। সীমা বেঁধে দেয় বিপাকে দূরপাল্লার চালক। এবং জনপ্রত্যাশা পূরণে বিএনপির এমপিদের প্রশিক্ষণ। সংসদকে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বের করার প্রত্যয়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।